ইরানে একটা ভয়াবহ বিস্ফোরণ। আচ্ছা, এটা কি শুধুই একটা দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে কোনো পরিকল্পিত হামলা? হাকিকাত টিভির রিপোর্ট আর বিশ্লেষণগুলো ঘেঁটে চলুন এই রহস্যের গভীরে যাওয়ার চেষ্টা করা যাক। দেখুন, ঘটনার পর থেকেই না একদম দুই রকম কথা শোনা যাচ্ছে। একদিকে ইরান সরকার বলছে, আরে না, এটা একটা গ্যাস লিক থেকে হওয়া দুর্ঘটনা, ব্যাস। আর অন্যদিকে একটা জোর গুঞ্জন চলছে যে না, এটা আসলে ছিল একটা টার্গেটেড অ্যাটাক। তো সত্যিটা আসলে কোনটা? চলুন এই বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। তো চলুন সবার আগে দেখি বিস্ফোরণের ঠিক পরপর কি হচ্ছিল, মানে ঘটনাস্থল থেকে প্রথম খবরগুলো কি আসছিল আর পরিস্থিতিটাই বা ঠিক কেমন ছিল। শুরুতেই খবর আসে বন্দর আব্বাস শহর থেকে। সেখানে একটা বিশাল বিস্ফোরণে একটা আস্ত আবাসিক বিল্ডিং ধসে পড়েছে। ভাবা যায় সাথে সাথে হতাহতের খবর আসতে শুরু করে, কিন্তু আসল টুইস্টটা আসে এর পরেই। শোনা যেতে লাগলো যে শুধু বন্দর আব্বাসেই নয়, ইরানের আরও প্রায় 7টা শহরে নাকি একই সময়ে একই রকম বিস্ফোরণ ঘটেছে। এটা কিন্তু ব্যাপারটাকে একদম অন্য মাত্রায় নিয়ে যায়। আর এই ঘটনার পর থেকেই দুটো একদম আলাদা গল্প সামনে আসতে শুরু করল, আর এতেই পুরো বিষয়টা আরও বেশি রহস্যময় হয়ে ওঠে। ব্যাপারটা দেখুন, ঘটনা একটাই, কিন্তু ব্যাখ্যা দুটো, আর দুটোই একদম উল্টো। ইরান সরকার বলছে এটা একটা গ্যাস লিকের দুর্ঘটনা আর কিছু না। অন্যদিকে ইসরায়েলি সাংবাদিকরা দাবি করছেন এটা একটা টার্গেটেড অ্যাটাক ছিল, আর টার্গেট ছিলেন ইরানের একজন সিনিয়র নেভাল কমান্ডার। মানে দুটো গল্পের মধ্যে আকাশ-পাতাল তফাত। কিন্তু এখানেই গল্পে আরেকটা মোড় আছে। ইসরায়েলি সাংবাদিকরা যাই বলুক না কেন, ইসরায়েলের সরকার কিন্তু সরাসরি বলেছে যে তারা এর সাথে জড়িত না। এখন ব্যাপারটা হলো, সাধারণত এই ধরনের ঘটনায় ইসরায়েল চুপ করে থাকে, কোনো হ্যাঁ বা না কিছুই বলে না। কিন্তু এবার যে তারা মুখ খুলে সরাসরি না করে দিল, এটাই কিন্তু অনেক বিশ্লেষককে ভাবাচ্ছে। এখন প্রশ্ন হল, ইরানের এই গ্যাস লিক থিওরিটা নিয়ে এত সন্দেহ কেন তৈরি হচ্ছে? মানে সবাই কেন এটাকে ঠিক বিশ্বাস করতে পারছে না? এর উত্তরটা পেতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, ইরানের অতীতে। কারণ ঠিক এই একই রকম ঘটনা আগেও ঘটেছে। তখনও ইরান সরকার বলেছিল যে এটা গ্যাস লিকের কারণে হয়েছে, কিন্তু পরে ঠিকই জানা যায় যে ওগুলো আসলে ছিল টার্গেটেড অ্যাটাক, আর তাতে ইরানের বেশ কয়েকজন বড় বড় কমান্ডার মারা গিয়েছিলেন। আর ঠিক এই কারণে যখন আবারও সেই একই গ্যাস লিকের গল্পটা শোনা যাচ্ছে, তখন অনেকেই সন্দেহ করছেন যে এটাও হয়তো আসল ঘটনাটা ঢাকার একটা চেষ্টা। আর এই অবিশ্বাসটাই পুরো বিষয়টাকে আরও জটিল করে তুলেছে। আসলে এই বিস্ফোরণগুলোকে আলাদা করে দেখলে হবে না। এগুলো ইরান আর তার শত্রুদের মধ্যে অনেকদিন ধরে চলে আসা একটা ইন্টেলিজেন্স ওয়ার, মানে একটা ছায়াযুদ্ধের অংশ। একটা সময় ছিল যখন ইরানের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ছিল তাদের নিজেদের লোকেরাই, মানে রাঁধুনি, ড্রাইভার বা বাড়ির কাছের লোকের পরিচয়ে লুকিয়ে থাকা গুপ্তচররা ভেতর থেকে তথ্য বাইরে পাচার করে দিত। এমনকি টার্গেটেড ড্রাইভারের ফোন হ্যাক করে তার লোকেশন জেনে নিয়ে হামলা চালানোর মতো ঘটনাও ঘটেছে। এইগুলো ইরানের সিকিউরিটির জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল, নিঃসন্দেহে। কিন্তু ইরান এই ধাক্কাগুলো থেকে শিক্ষা নিয়েছে। তারা তাদের সিকিউরিটির সব দুর্বল জায়গাগুলো বন্ধ করে দিয়েছে আর নতুন অনেক কড়া প্রোটোকল চালু করেছে। এর ফলও কিন্তু হাতে নাতে পাওয়া গেছে। কিছুদিন আগে ইরানে যে বড়সড় বিক্ষোভ হল, সেই ব্যাপক অস্থিরতার মাঝেও তাদের একজনও সিনিয়র নেতা বা কমান্ডারের গায়ে আঁচড় পর্যন্ত লাগেনি। আর এটাই প্রমাণ করে যে তাদের নতুন কাউন্টার ইন্টেলিজেন্স সিস্টেমটা বেশ ভালোভাবে কাজ করছে। তো এত সব তথ্যের পর এখন প্রশ্ন হল, সামনে কি হতে চলেছে? এই রহস্যটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? দেখুন, এখনও কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর মেলেনি। যেমন, যাকে টার্গেট করা হয়েছিল তাকে কি হামলার ঠিক আগে সরিয়ে নেওয়া হয়েছিল? যদি তাই হয়ে থাকে, তাহলে তো এটা হামলাকারীদের জন্য একটা বিশাল বড় ফেইলিয়ার। আবার ইসরায়েল যে এবার মুখ খুলল, সেটারই বা কারণ কি? আর একসাথে এতগুলো শহরে বিস্ফোরণ, এর মানেটাই বা কি? এই সব প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। আর এখানেই একটা বড় সম্ভাবনা উঠে আসছে। যদি এমনটা হয়ে থাকে যে ইরান আসলেই তাদের টার্গেটকে হামলা থেকে বাঁচাতে পেরেছে, তাহলে এটা কিন্তু শুধু হামলাকারীদের ব্যর্থতা না, এটা ইরানের কাউন্টার ইন্টেলিজেন্সের জন্য একটা বিরাট জয়। এটা দিয়ে তারা প্রমাণ করে দেবে যে এই ছায়াযুদ্ধে তারা এখন অনেক বেশি পোক্ত। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ালো? আমরা যা দেখলাম সেটা কি একটা ব্যর্থ হামলা, নাকি একটা সফল ডিফেন্স, মানে একটা ফেইল্ড অ্যাটাক, নাকি ইরানের একটা সাকসেসফুল ডিফেন্স? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত, মধ্যপ্রাচ্যের এই ইন্টেলিজেন্স গেমটা যে আরও জটিল একটা পর্যায়ে চলে গেল, তাতে কোনো সন্দেহ নেই।